পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা কি জানেন? যেটা আমাদের সবাইকেই করতে হয়, যেটা আমাদের সবাইকেই সহ্য করতে হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হলো নিজেরই চোখের সামনে নিজের বাবা মাকে নিজেরই চোখের সামনে একটু একটু করে বৃদ্ধ হতে দেখা। যেখানে এই দুজন মানুষই আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়াটা ডিজার্ভ করে, সেখানে একটুখানি চিন্তা করে দেখেন তো, এই দুজন মানুষের সাথেই আমরা সব থেকে বেশি খারাপ ব্যবহার করি, কষ্ট দিয়ে কথা বলি, মনে আঘাত দিয়ে কথা বলি। তারপরও এরাই আবার কিছুক্ষণ পর হাসি হাসি মুখে আমাদের সাথে এসে কথা বলে, আমাদের কিসে ভালো হবে সেটাই চিন্তা করে। একজন সন্তান নিজে বাবা মা হওয়া পর্যন্ত এবং বাবা মাকে চিরতরে হারিয়ে না ফেলা পর্যন্ত নিজের জীবনে বাবা মায়ের কদর বুঝতে পারে না। আরেকজনের বাবা মা তাদের জন্য কি করেছে আর আপনার বাবা মা আপনার জন্য কি করেনি, তার বাবা মা ভালো আপনারটা খারাপ, এটা নিয়ে দোষারোপ করা বন্ধ করেন। কারণ পৃথিবীতে বাবা মা বেছে নেওয়ার ক্ষমতা কোনো মানুষকে দেয়া হয়নি। আপনার জন্মের বহু আগে থেকেই আপনার ভালোর জন্য তাদেরকে নির্ধারণ করা হয়েছে। তারা যদি আপনার সাথে খারাপ কিছু করে থাকে সেটার হিসাব তারা দিবে, ভুলে যাবেন না। এই দুজন মানুষ যেদিন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবে সেদিন থেকেই আপনার ভালোর জন্য সৃষ্টিকর্তার কাছে নিঃস্বার্থভাবে কান্নাকাটি করে দোয়া চাওয়ার একজন মানুষ কমে যাবে। তাই সময় থাকতে তাদের কদর করেন, পরে আফসোস করতে হবে, আর আফসোস করেও পরে কোনো লাভ হবে না। এই যে যখনই বাড়িতে যাই তখনই হচ্ছে মা কোন গাছের কোন ফলটা পাকছে, কোন গাছের কোন ফলটা খেতে বেশি মজা, কোন গাছের পেঁপেটা খেতে বেশি মিষ্টি, সেটা মা বলে দেয়, যা পায়রা লই আয়, আর না কেটে খা। তো আমি তো আর যাই না, পেরেও আর আনি না, তারপর মাই যায় পেরে আনে, কেটে দেয়, বসে বসে খাই। মা বাবা দুনিয়াতে আছে বলেই বাপের বাড়িতে গিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারি, আর সেই বাড়িটাকে এখনও নিজের বাড়ি বলে মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা এন্ড শাহিন ব্লগ। আই হোপ আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাড়িতে কয়েকদিন পরপরই যাওয়া হচ্ছে, কারণ একটা বিশেষ দরকারে, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে কোনো ভিডিওতে। তো আজকে সেই বিষয়ে কথা বলছি না। তো একটা বিশেষ প্রয়োজনে কয়েকদিন পরপরই হুটহাট করে বাড়িতে যাওয়া হয়, আবার হুটহাট করে চলেও আসতে হয় আর কি, কারণ বেশি দিন থাকা যায় না। এই বাড়িতেও তো আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদেরকেও দেখতে হয়, আর আমার শাশুড়ি কোনো কাজও করতে পারে না, রান্না বান্না সব কিছু মানে মিলিয়ে ঝিলিয়ে ওই বাড়িতেও থাকতে হয়, এই বাড়িতেও থাকতে হয়। তো এই তো আমি হচ্ছে লবণের শুটকির বড়া পছন্দ করি, আর আমার ভাইও হচ্ছে লবণের শুটকির বড়া পছন্দ করে। সে হচ্ছে ইলিশ মাছ খেতে পারে না, শুধু ইলিশ মাছের মধ্যে এই যে নোনা ইলিশটা করা হয় সেটার বড়াটাই ও হচ্ছে পছন্দ করে। তো সকালবেলা মানে আমি গিয়েছিলাম বিকেলবেলা, তারপর আমার ভাই বলল দাঁড়াতে, তারপর সে এসে আমাকে নিয়ে বাজারে গেল। তারপর হচ্ছে অনেকগুলা যে গরুর বট হয়, তো গরুর বট বা ভুঁড়ি, তো গরুর বট ভুঁড়ি আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। তো সেখান থেকে হচ্ছে 3.5 কেজি বট কিনে নিয়ে আসছে। তারপর মা রাত্রেই সেটা রান্না করেছে, আর সেটাই হচ্ছে একটু করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন হচ্ছে মা বড়া বানাচ্ছিল, তো মিষ্টি কুমড়া শাকের পাতা দিয়ে হচ্ছে কয়েকটা বড়া ভেজে নিয়েছে। তারপর মাকে বললাম যে মা আমি হচ্ছে কচু পাতা দিয়ে বড়া খাবো। তো মা তারপর আবার কচু পাতা তুলে এনে সেই কচু পাতা দিয়ে বড়া বানিয়ে দিল। তো আগের দিন রাতের বেলা ভুড়ি বোনা দিয়ে ভাত খেয়েছিলাম, তারপর হচ্ছে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল, পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিল। ওইগুলো তো আর দেখাইনি একসাথে, মানে কোনটা রেখে আর কোনটা দেখাবো। তো বাড়িতে গেলে যে মা কত কিছু রান্না করে, এমনিতে যখন আমরা না যাই না থাকে তখন দেখা যায় যে মা 1 পদ 2 পদ রান্না করে ওইগুলা দিয়েই হচ্ছে খেয়ে নেয়। আর যখন আমরা যাই তখন হচ্ছে যে মা পারে না যে একদিনই 10 পদ রান্না করবে। তো এই তো এখন হচ্ছে আমি কচু পাতায় নোনা ইলিশের বড়া দিয়ে সকালবেলা ভাত খাচ্ছি, আর ভাত খেয়েই চলে এসেছি
সকালে নাস্তা করেই চলে এসেছিলাম। আর তার আগের দিনকার সকালবেলার ভিডিওটি ছিল এটা। সেদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, তো আমার মানে দেরি করে ঘুম থেকে উঠেছি। স্বভাবতই আমরা মেয়েরা বাপের বাড়িতে গেলে একটু দেরি করে ঘুম থেকে উঠি শ্বশুরবাড়ির তুলনায়, কারণ সেখানে তো আর নাস্তা বানানোর যে চিন্তাটা থাকে, যে প্যারাটা থাকে, ওইটা তো আর ওখানে কাজ করে না, যত খুশি ঘুমানো যায় আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার জেঠিকে নিয়ে হচ্ছে মা পিঠা বানাতে বসে পড়েছে। তো মা বলতেছিল যে মিষ্টি আর একটু কমায় দেন, আমার পোলাপানে হচ্ছে মিষ্টি বেশি খেতে পারে না, আমার ভাইও কড়া মিষ্টি পছন্দ করে না, আমিও করি না। তো এই জন্য হচ্ছে মা পিঠার গুলার মধ্যে হচ্ছে যে তালের রস থাকে, ফ্রিজে রেখেছিল তালের রস, তাল চিপে তালের যে পাল্পটা ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। সেই তালের পাল্প হচ্ছে মানে তেলের পিঠা বানানোর জন্য যেই গুলাটা গুলছিল ওটার মধ্যে হচ্ছে মিশিয়ে নিচ্ছে। তো প্রথমে অনেকগুলা যেটি হচ্ছে কড়া মিষ্টি দিয়ে একদম কড়া করে ভেজে মিঠা মানে তেলের পিঠা বা কি পিঠা বলে এটাকে, আমাদের এদিকে সবাই তেলের পিঠাই বলে বা অনেকে বলে মালপোয়া। তো ওই পিঠাগুলো ভেজে নিয়েছে, তারপর হচ্ছে আবার মা তাল দিয়ে মেখে দিছে। তো দুইটার কিন্তু দুই রকমের টেস্ট। তো এখন তো আর শীতের গুড় নামে নাই, মানে শীতের যেই খেজুর গাছের রস দিয়ে যেই গুড়টা বানানো হয় ওইটা তো এখনও নামেনি। তো এখন হচ্ছে আখের যে গুড়টা থাকে আউখা মিডাই, তো ওটা দিয়েই কিন্তু এখন হচ্ছে সব রকমের পিঠাপুলি বানানো হচ্ছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার আর জেডির হচ্ছে পিঠা বানানো দেখতেছিলাম, আর একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর তারপর হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই পিঠাটা একদম কড়া ভাজা হয়েছে, তো আমার কি মানে যেই সব পিঠা তেলের পিঠা বানাতে গেলে কিন্তু দেখা যায় অনেক সময় অনেক পিঠা হচ্ছে একটু আঁকা বাঁকা হয়, একটু মানে কড়া ভাজা হয়ে যায়। ওই ধরনের পিঠাগুলা আমার কাছে খেতে বেশি ভালো লাগে, একদম ফুলকো পিঠার চাইতে একটু বেকাতেরা হয় না পিঠা, কত রকমের মানে কতগুলো একসাথে অনেক রকমের পিঠা, মানে একসাথে অনেক পিঠা বানাতে গেলে কিন্তু দেখা যায় কয়েকটা পিঠা একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, একটু কড়া ভাজা হয়ে যায়। তো ওইগুলাই খেতে আমার কাছে হচ্ছে বেশি ভাল লাগে। তো আমি বেছে বেছে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম। তো যখন বাড়িতে যাই তখন আর মানে ওই যে ডায়েট করব বা ডায়েট না ঠিক, যে একটু কমিয়ে খাবো বা মিষ্টি জাতীয় তেল জাতীয় খাবার অ্যাভয়েড করব, ওটা যে কোন ফাঁক দিয়ে মাথা থেকে বের হয়ে যায় জানি না। তো আমার আজকের ভিডিওটি শেষ করছি পিঠা বানানো দেখাতে পিঠা খেতে খেতে আপনাদের সাথে আজকের ব্লগটি শেষ করতেছি। আর যারা যারা এরকম সুন্দর সুন্দর পিঠা খেতে চান চলে আসেন আমাদের বাড়িতে, বানিয়ে খাওয়াবো। তো এই তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।